মেয়েটা বোবা বলে তাকে এমন ছেলের সঙ্গে বিয়ে দিলে যার কিনা আগেও একবার বিয়ে হয়েছিল। বাবা, এটা তুমি ঠিক করলে না, একদমই না। আমি থাকলে এই বিয়ে কখনোই হতে দিতাম না। আচ্ছা, এজন্যই বুঝি আমাকে বুদ্ধি করে বাড়ি থেকে বের করে দিলে? আমাদের 3 ভাইয়ের আদরের বোন সে। আচ্ছা, তার কপাল কি এত খারাপ যে তাকে এমন ছেলের সঙ্গে বিয়ে দিলে তোমরা? বড় ভাই ওসমান আর ছোট ভাই আশিক এখনও জানে না এইসব সম্পর্কে। তুমি বুঝতে পারছো তারা জানলে কি বলবে? পুরো ঘর শান্ত, স্তব্ধ, নীরব হয়ে গেছে। বাইরে রাতের কালো অন্ধকার, জানালার মুখ করে দাঁড়িয়ে আছে জয়নাল শেখ। শীতল বাতাসে হালকা করে ঘরের পর্দাগুলো দুলছে। মেজো ছেলে কাফেলের কথায় মাথা ঘুরিয়ে তার দিকে এগিয়ে গিয়ে বলল, তোমার বোন আগে থেকে ওই ছেলেটাকে পছন্দ করত। আর যেসব কথা তুমি আজকে আমাকে বলছো, আমি বাবা হয়ে সেই একই কথাগুলো তাকে অনেক আগে বলেছিলাম। সে শেষে আমাকে তার ইশারাই বুঝিয়েছে, বিয়ে করলে সেই এই ছেলেটিকেই করবে, নয়তো সে সারা জীবন বিয়ে করবে না। আমি বাবা হয়ে কি এই ছেলেটির সঙ্গে তাকে বিয়ে দিতাম? সে অনেক জোরাজোরি করেছে, আমি তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে আমার কথা মানতে নারাজ। তাকে আমি এও বলেছি যে তার থেকে ভালো ছেলের সঙ্গে বিয়ে দেব। কাফেলের বাবার মুখের দিকে তাকাতেই পারে না। ভীষণ রকমের একটা অস্বস্তি কাজ করে তার মধ্যে, এক অদ্ভুত রকমের খারাপ লাগা কাজ করে। কেন জানি তার বাবার দিকে তাকালেই মনে হয় তার বাবার মতো আর অসহায় মানুষ আর দুটো নেই। কাফেল বাবার চোখের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে বলল, বাবা, ছেলেকে বলেছে তো তাকে ঘর জামাই হয়ে এখানেই থাকতে হবে? জয়নাল শেখ একটু চুপ করে থেকে বললেন, শোনো, সে কিছুদিন এ বাড়িতে থাকলেও ঘর জামাই হয়ে থাকতে পারবে না। তার ছোট বোন অসুস্থ, তাই সে ততদিন ঠিক না হওয়া পর্যন্ত কয়েকটা দিন এখানে থাকবে। তারপর দৌড়িদিকে নিয়ে চলে যাবে কোথাও। কাফেল বাবাকে বলল, কিন্তু বাবা, আমরা আমাদের বোনকে আলাদাভাবে রাখতে চাই না। হুট করে এমন মধ্যবিত্ত পরিবারের ছেলের সঙ্গে বিয়ে দিলে, যার কোনো কাজ বা রোজগার নেই। আবার ছেলেটা আগের বউকে ডিভোর্স দিয়েছে। কী কারণে আগের বউকে ডিভোর্স দিয়েছিল তাও জানতে চাইলেন একবার। দৌড়তিকে আর ভেঙে পড়তে দিও না বাবা, আর কোনো বড় আঘাত সে মানতে পারবে না। আচ্ছা, এ বিয়েতে কি দুজনেরই মত ছিল? প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে যেন জয়নাল শেখের মুখ ফ্যাকাশে হয়ে গেল, যেন কিছু একটাতেই আটকে গেলেন তিনি। মেজো ছেলের দিকে মুখ মেজো ছেলের দিকে দেখে মুখ ফিরিয়ে নিচু স্বরে বললেন, তোর মা অনেক আগে ডেকেছে কাফেল, তুমি নিচে যাও। কাফেল আর কিছু বলল না। বাবাজি খুব ক্লান্ত, তা তার চেহারায় প্রকাশ পাচ্ছে। তাই সে আর প্রশ্ন না করে মায়ের ঘরের দিকে পা বাড়ালো। লাল টুকটুকে শাড়ি পরে ঝলমলে বাসর ঘরে খাটের উপর ফুলের মাঝে বসে আছে দৌড়তি। মেয়েটার চেহারা থেকে এখনো বাচ্চা মুখটা যায়নি, অনেক নার্ভাস সে। চারিদিকে তাকিয়ে একবার দেখে নিল সে ঘরটা তার নিজের, তবু বুকের মধ্যে কেন জানি লাজুক ভয় কাজ করছে। ধুকপুক করে হার্টবিট বাড়ছে, হয়তো ঘরের নতুন মালিকের আগমনের জন্য এমন দশা। তবে সে নতুন মালিককে কি করে স্বাগতম করবে? একটু পর ওয়াশরুম থেকে বের হয়ে এলো কেউ। ঘরের সঙ্গে অ্যাটাচ বাথরুম। হ্যাঁ, সে ছেলে, আর ছেলেটার উস্কো খুস্কো চুল, আর তার চুল দিয়ে চুইয়ে চুইয়ে পানি পড়ছে। হয়তো চোখে মুখে পানি ছিটিয়ে এসেছে ছেলেটা। হাইটে বেশ লম্বা, চওড়া না হলেও দৌড়িতের সঙ্গে ভালোই যায়। খারাপ কেউ বলতে পারবে না। মুখে খোঁচো খোঁচো দাড়ি, একরকম বেপরা ভাব আছে চেহারায় তার। ছেলেটা গলা খাকারি দিয়ে দৌড়িতে ঘোমটা তুলে পাশে বসে বলল, আমার কিছু কথা ছিল আগে। দৌড়িতে লাজুক হাসি দিয়ে ছেলেটার মুখের দিকে তাকালো। ছেলেটা দৌড়িতের দিকে তাকিয়ে বলল, আপনি যখন আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন, তার মানে আমার পরিচয় হয়তো আপনার জানা। আমি তৌকির আহমেদ। আমার আপন বলতে শুধু আমার ছোট বোন আছে। সে ছাড়া আমার এই দুনিয়ার আর কেউ নেই। ছোট বোনের বয়স 8 বছর। হয়তো আমার বোনও আর দুনিয়া বেশি দিন থাকবে না। আমার বোনের সঙ্গে ক্যান্সার লাস্ট স্টেজে আছে। তার সুস্থতার জন্য আপনার বাবার কাছ থেকে অনেক টাকা ঋণ নেওয়া হয়েছে।
তবে সেই টাকা আমি খুব শীঘ্রই ফিরিয়ে দেব। আচ্ছা শুনুন, সত্যিটা বলি আপনাকে, আমার মনে হয় বিয়ে যখন হয়েই গেছে এসব লুকিয়ে আর লাভ নেই। আপনাকে আমার জীবনের জায়গা দেখতে একটু সময় লাগবে। আমি বিয়েটা শুধু আমার বোনের কথা ভেবে করেছি। আমার বোনও হয়তো বাঁচবে কিনা বাঁচবে তার গ্যারান্টি নেই। সব কিছু সামাল দিয়ে উঠতে আমার একটু সময় লাগবে। ঠিক ততদিন আমরা আলাদা থেকে একে অপরকে বুঝবো। আসলে মেয়েদের উপর আর আমি ভরসা করতে পারি না, তো একটু সময় দেবেন দয়া করে। আর হ্যাঁ, আপনার বাবার টাকা আমি খুব শীঘ্রই পরিশোধ করব। কথাগুলো বলে ত্বকের একটু দম ছাড়ল। দৌড়িতে ত্বকের মুখের দিকে তাকিয়ে হাতের ইশারায় তাকে বলল, আমার বাবা আপনাকে টাকার চাপ দিয়ে এই বিয়েতে রাজি করিয়েছে? তোকে দৌড়িতের চোখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, তবে আমার আপনাকে মেনে নিতে একটু সময় চাই। দৌড়িতে আবার ইশারায় বলল, আপনি এই বিয়েতে রাজি ছিলেন না? তোকে আবার হাস্যযোগ জবাব দিল। দৌড়িতে ইশারা করে বলল, আমি বোবা বলে ফায়দা তুললেন? চোখে মুখে ছিল বিরক্তি আর কান্নার ছাপ। তোকে ইশারাটা বুঝে বলল চোখ মুখ কঠিন করে, আরে ফায়দা কথা বলছো? সেটা তোমার বাবা তুলেছে আমার। সে জানতো আমার দুর্বলতা কোথায়। সে ঠিক সেই জায়গায় হাত দিয়ে আমাকে রাজি করিয়েছে। শোনো মেয়ে, আমি আর কাউকে বিশ্বাস করি না। খুব তাড়াতাড়ি তোমার বাবার টাকা আমি দিয়ে দেব। তারপর তুমি ডিসাইড করবে যে তুমি কার কাছে থাকবে, না আমাকে ডিভোর্স দেবে। মেয়েদের তো আবার এইসব হাতের মোয়া করতেই পারো। এই কথাগুলো শুনে দৌড়িতে দুনিয়া থেকে উঠে যেতে মন চাইল। তাকে কেউ কি ভালোবাসতে পারতো না? সবাই কেন করুণা করে তার উপর? মা তো আগে দূরে ঠেলে দিয়েছে। সে কি এত সস্তা যে তাকে সবার করুণা নিয়ে বাঁচতে হবে? সে তো জানতো তোকে নিজ ইচ্ছায় এ বিয়েতে রাজি হয়েছে না, সে মানতে পারছে না। এসব তার ভেবে ভেতরটা বিশ্রীভাবে ব্যথা করছে। সে তো কঠিন কথা কষ্টে এসবেরই অভ্যস্ত। তবু আজ আরও একবার ভেঙে পড়ল যেন। আচ্ছা, এই ছেলেটি তাকে মেনে নেবে, নাকি তার বাবার টাকা পরিশোধ করার পর তাকে আবার ছেড়ে চলে যাবে? মনে মনে ব্যাকুলতা। লেখনীতে শিরিন পিয়াদা, সূচনা পর্ব।